আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে এইচএসসি ফার্স্ট পেপারের 5 চ্যাপ্টার হিসাব বিজ্ঞান পরিচিতির ওয়ান শট ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। তোমরা যারা যারা এইচএসসি পরীক্ষা দিবা বা কলেজের পরীক্ষা দাও, যেখানেই পরীক্ষা দাও না কেন, অ্যাকাউন্টিং এর ফার্স্ট চ্যাপ্টারটা বা ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। সো এই এক ভিডিও দেবে একটা ক্লাসে আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের যত বেসিক আছে, যা ইনফরমেশন আমার পরীক্ষাতে আসবে, এই টু জেড ইনফরমেশনগুলো আমরা আগে শিখবো। এরপরে এই চ্যাপ্টার থেকে বাছাই করা বিগত সালের এইচএসসি 24, 23, 22, 21 এবং টপ কলেজের গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে, ওই এমসিকিউগুলো আমরা এই একটা ক্লাসে কমপ্লিট করব। আমি কথা দিলাম আমার এক ক্লাসের পরে তোমার জিন্দিগিতে এই চ্যাপ্টারের উপর 1% তোমার প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। যত আপডেট করা আছে, অর্থাৎ বিগত সকল ক্লাসের চেয়েও সবচেয়ে আপডেট করা এবং সবচেয়ে ভালো গোছানো কন্টেন্ট এবং সবচেয়ে আপডেট এমসিকিউ নিয়ে আমার আজকের এই সাজানো ভিডিওটা। সো এই ভিডিওটা তোমরা কারা কারা দেখছো এবং কোন ব্যাচ, যদি এইচএসসি 25 ব্যাচ হয়ে দেখো ভাইকে 25 লিখে দুইটা লাভ দাও শুরুতে, 26 আর 27 দেখে থাকলে ভাইকে 26 লিখে একটা লাভ আর 27 লিখে দুইটা লাভ দাও ভাইকে। ওকে, তাহলে তোমরা যেই ব্যাচে রাও না কেন ভাই তাহলে স্টার্ট করতেছি। জাস্ট হয়তোবা বেসিক পড়াতে 5 থেকে 6 মিনিট লাগবে, এমসিকিউ পড়াতে 20-25 মিনিট লাগবে, টোটাল যতক্ষণে লাগুক আমি জানি না, ভিডিওর শেষ হতে কতক্ষণ লাগবে তোমরাই দেখবা কতক্ষণ লাগে। বাট যদি লাস্ট পর্যন্ত থাকো, এই চ্যাপ্টার থেকে একটা মানে বেসিক অনেক কিছু রাখছি যাতে করে যতভাবে এমসিকিউ আসুক কোনোভাবে যে তোমার মিস না যায়। এবং এই সম্পূর্ণ পিডিএফটা ইনশাআল্লাহ তোমরা ভিডিওর মধ্যখানে পেয়ে যাবা এবং এই পিডিএফটা জাস্ট নিজের কাছে রেখে দিবা, পড়বা, এর বাইরে একটা বড় আসবে না ইনশাআল্লাহ। সো আমি এর কথা না বলি এবং এই পিডিএফটা তোমরা পাবা কিভাবে সেটা ভিডিওর মাঝখানে ভেবে বলবো, কেমন আসো। তাহলে আমি প্রথমে একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেখো। প্রথমে আমার বেসিকটা, আমরা কিছুক্ষণ আগে বেসিকটা পড়ি 5 থেকে 6 মিনিট, বেসিক ইনফোগুলা। মূলনীতি নাম্বার 1, অনেক কিছু পড়া লাগবে না, পরীক্ষায় যেটুকু আসবে এইটুকু পড়বো। নাম্বার 2, হিসেব বিজ্ঞান মুখস্থ করবো না, হিসেব বিজ্ঞান বুঝে বুঝে পড়বো। হিসেব বিজ্ঞান যদি বুঝে পড়তে পারো একদম পাতলাবাদ, যদি মুখস্থ করো অনেক প্যাঁচ লেগে যাবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করি। স্টার্ট করার পূর্বে তোমাদের যত ফ্রেন্ড আছে কমার্সের কমপক্ষে 10 জনকে মেনশন দিয়ে এরপরে তুমি ভিডিওটা স্টার্ট করতে পারো, যেখান থেকে দেখো না কেন ভিডিওটা। ওকে ফ্রেন্ড, লেটস গেট স্টার্ট। ওকে আসো, এবার দেখো তো প্রথম কথা হলো হিসেব বিজ্ঞানকে আমরা কি বলে থাকি। হিসেব বিজ্ঞানকে বলা হয় তথ্য ব্যবস্থা, বা এটা ইংলিশে বলে ইনফরমেশন সিস্টেম। যদিও এটা ভিডিও, তো একটু কমেন্টে লিখো তো, কারণ পরীক্ষাতে প্রায় আসে। হিসেব বিজ্ঞানকে কি বলা হয় বলো আমার সাথে সাথে, কি বলা হয়? তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম। আবার হিসেব বিজ্ঞানে আবার কি বলা হয়? হিসেব বিজ্ঞানকে বলা হয় ব্যবসায়ের ভাষা। ভাই ব্যবসায়ের ভাষা কেমন? তুমি যেরকম তোমার প্রিয় তোমার সাথে কথা বলো সারাদিন, যা যা করছো রাতের বেলা কল দিয়ে বলো, জানো আজকে আমি এটা করছি, জানো ওইটা করছি, জানো এই হয়েছে ওই হয়েছে, এরকম তুমি বলো না? হিসেব বিজ্ঞান এরকম আমাদেরকে বলে, জানো আজকে ক্রয় হয়েছে এত টাকা, জানো আজকে বিক্রি হয়েছে এত টাকা, জানো আজকে ধারে বিক্রি হয়েছে এত টাকা, জানো আজকে নগদে ক্রয় করছে এত টাকা, আজকে অফিস সরঞ্জামে এত টাকা খরচ হয়েছে। বা এই যে অনেকগুলো কথা আছে না, কথাগুলো আমাদেরকে কি বলে? হিসেব বিজ্ঞান বলা হয়। তাই হিসেব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা বলা হয়। আবার হিসেব বিজ্ঞান কি একটা প্রক্রিয়া, নট অনলি প্রক্রিয়া, এটাকে বলা হয় একটা ওভারঅল বা একটা সামগ্রিক প্রক্রিয়া। এবং এই যে একটা প্রক্রিয়া, দ্যাট মিনস একটা প্রক্রিয়া বা একটা প্রসেসের কয়েকটি স্টেপ থাকে, সেম টু সেম এই হিসাব বিজ্ঞানের কয়েকটা মানে প্রক্রিয়ার কয়েকটা ধাপ আছে বা কয়েকটি স্টেপ আছে। কয়টা ধাপ বলো তো? 3টা ধাপ। সবাই একবার কমেন্টে বলো তো হিসেব বিজ্ঞান প্রক্রিয়ার বা হিসেব বিজ্ঞানের ধাপ কয়টা বা প্রক্রিয়া কয়টা বা প্রক্রিয়ার ধাপ কয়টা বা স্টেপ কয়টা? 3টা। কয়টা বলো তো? 3টা। আরো জোরে 3টা। এখন আসো, এই 3টে কি কি? এই 3টে হলো 1 নাম্বার লেনদেন শনাক্তকরণ। এই শনাক্তকরণের আরেকটা নাম হচ্ছে চিহ্নিতকরণ। সবাই একবার কমেন্টে লিখিত শনাক্তকরণের আরো একটা নাম কি? চিহ্নিতকরণ। নাম্বার 2 কি বলতো? লেনদেন লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ। নাম্বার 3 তথ্য সরবরাহকরণ। তাহলে 3টে ধাপ কি কি? 1 নাম্বার লেনদেন চিহ্নিতকরণ বা শনাক্তকরণ, নাম্বার 2 লেনদেন লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ, নাম্বার 3 তথ্য সরবরাহকরণ। এই যে লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ, এটার ইংলিশে এটাকে বলা বুক কিপিং। প্রায় পরীক্ষাতে আসে, তাহলে আমরা সবাই লিখিত এটাকে কি বলা হয় বলতো? বুক কিপিং, যেটার ইংলিশ বাংলা হচ্ছে কি? হিসাব রক্ষণ। 3 নম্বর হচ্ছে তথ্য সরবরাহকরণ। ওকে ফেন আসো, খুব ইম্পর্টেন্ট পড়াশোনাগুলো এইচএসসি বলো অ্যাডমিশন বলো সব জায়গাতে এই জায়গা থেকে প্রশ্ন আসে। এই যে আমরা 3টে ধাপ পড়লাম, লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, লিপিবদ্ধকরণ আর হচ্ছে সরবরাহ, তথ্য সরবরাহকরণ। এই 3টে ধাপের মধ্যে এই যে তোমার লেনদেন শনাক্তকরণ আর লিপিবদ্ধকরণ, এই 2টা ধাপ হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ। নাম্বার 2 কি? লেনদেন লিপিবদ্ধকরণ বা
বুক কিপিং বা যেটাকে আমরা কি বলি হিসাব রক্ষণ বলি। আজ যদি বলে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি বা মূল উদ্দেশ্য কি, তখন আমরা কি দিব, তথ্য সরবরাহকরণ। তাহলে প্রধান উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য ক্লিয়ার, উদ্দেশ্য কটা দুইটা, একটা প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে আমার প্রধান উদ্দেশ্য। আবার এই যে তথ্য সরবরাহ করা হয়, প্রশ্ন আসতে পারে এই তথ্যটা কাদের কাছে সরবরাহ করা হয়। অলওয়েজ মাথায় রাখবা তৃতীয় পক্ষের কাছে সরবরাহ করা হয়। কাদের কাছে, তৃতীয় পক্ষ বা বহিস্থ ব্যবহারকারীর কাছে। এটা আমরা একটু পরে পড়বো, কেমন আসো। এই যে তথ্য সরবরাহ করা হয়, এই তথ্যগুলো দিয়ে কি তৈরি করা জানো, এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো দিয়ে তৈরি করা হচ্ছে তোমার আর্থিক বিবরণী। কি তৈরি করা হয়, আর্থিক বিবরণী করা হয়। তুমি আরো জানো এই যে আর্থিক বিবরণীটা আছে না, এই আর্থিক বিবরণীকে কি বলা হয়, এই আর্থিক বিবরণীকে বলা হয় হিসাব বিজ্ঞানের আউটপুট। কি বলা হয় বলো তো, হিসাব বিজ্ঞানের আউটপুট। ভাই আউটপুট কি জিনিস তুমি জানো না, আমরা ইনপুট করলে আউটপুট হয়। মনে করো তুমি আমার ভিতরে যদি কিছুক্ষণ মানে খাবার টাবার খাই, এরপরেই তো আমার গলা দিয়ে সাউন্ড বের হবে, উপাস রেখে কতক্ষণ আমার সাউন্ড বের হবে, ইনপুট ঢুকে আউটপুট বের হয়। ভাই হিসাব বিজ্ঞানের আউটপুট আছে, ইনপুট কি নেই, আছে। ইনপুট কি বলতো, ইনপুট হচ্ছে লেনদেন। ইনপুট কি বলতো, ইনপুট হচ্ছে লেনদেন। তাহলে আমরা আরো কি জিনিস শিখলাম, হিসাব বিজ্ঞানের ইনপুটটা কি, ইনপুট লেনদেন, আউটপুটটা কি, আউটপুট হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটা তোমার হিসাব বিজ্ঞানের মূল পর্যায়ে এসে বের হয়। এরপরে তাহলে এটা আউটপুট আমরা শিখছি, আসো। এরপরে এই আর্থিক বিবরণী যে প্রস্তুত করা হয়, বা এই যে তথ্য সরবরাহ করার কারণে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়, মূলত কাদের জন্য, মাত্র অলওয়েজ এই আর্থিক বিবরণী বা তথ্য সরবরাহ কাদের কাছে করা হয়, সেটা করা হয় বাহ্যিক ব্যবহারের কাছে বা বহিস্থ ব্যবহারী থাকতে পারে। তাহলে বাহ্যিক ব্যবহারী থাকতে পারে বা বহিস্থ ব্যবহারকারী থাকতে পারে বা হিসাব বিজ্ঞানের তৃতীয় পক্ষ থাকতে পারে। কি থাকতে পারে বলতো, তৃতীয় পক্ষ থাকতে পারে। ওকে ফ্যান, আসো। এরপরে এই জায়গা থেকে আর কি ইম্পর্টেন্ট, আসো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে তোমাদেরকে দেখা দিছি হিসাব বিজ্ঞানের ধাপ কয়টা, তিনটা। নাম্বার 1 লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, তথ্য সরবরাহকরণ। এই যে লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ, এটার আরেকটা নাম কি, আরেকটা নাম হচ্ছে বুক কিপিং। এই হিসাব রক্ষণের আবার ধাপ তিনটা। কয়টা, তিনটা। বুঝো, এই হিসাব রক্ষণ বা লিপিবদ্ধকরণ বা বুক কিপিং যেটাকে বলে থাকি, এইটার মধ্যে আবার তিনটা ধাপ। কি ওইটা, তিনটা। এগুলো কি কি, লেনদেন বিশ্লেষণ করা, জাবেদাভুক্ত করা, খতিয়ান স্থানান্তর করা। তাহলে দেখো তো প্যাঁচ লাগানো যাবে না। যদি বলে হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ কি, তখন তুমি কি দিবা, লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ। যদি বলে হিসাব রক্ষণের প্রথম ধাপ কি, তখন তুমি কি দিবা, লেনদেন বিশ্লেষণ করা। যদি বলে হিসাব রক্ষণের দ্বিতীয় ধাপ কি, লেনদেনকে জাবেদাভুক্ত করা। 3 নম্বর ধাপ কি, খতিয়ান স্থানান্তর করা। আশা করি ক্লিয়ার। তাহলে হিসাব বিজ্ঞান আর হিসাব রক্ষণ দুটো কি সেম জিনিস না। হিসাব বিজ্ঞান সামগ্রিক প্রক্রিয়া, এটার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এগুলা। আর হিসাব রক্ষণ হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি প্রক্রিয়া, ওই প্রক্রিয়ার আবার প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এগুলা। প্রথম স্লাইডটা আমরা 100 ক্লিয়ার। এই জায়গা থেকে কি পরিমাণে ইনফরমেশন ভার্সিটি অ্যাডমিশন আছে, এইচএসসি পরীক্ষাতে আসে, কল্পনার বাইরে। একটুবারে এমসিকিউ সলভ করলে বুঝতে পারবো। আমি আগে বেসিকটা কেন পড়াচ্ছি, যাতে করে এমসিকিউ সলভে গিয়ে এক বিন্দু পরিমাণ তোমাদের কোনো প্রবলেম না আসো। এখন আরো কয়েকটি ইনফরমেশন দেখো, প্রত্যেকটা জিনিসের যখন তুমি একটি ইনপুট দিবা, মনে করো এটি হচ্ছে, মনে করো আমার শরীর, কি আমার শরীর, যখন তুমি মনে করো আমার শরীর ভিতরে কিছু ঢুকাবা, এটা নিশ্চয়ই একটু প্রসেস টসেস হবে, হয়ে তো কিছু একটা বাইরে হবে, তাই না? ভেরি সিম্পল না, কিছু ঢুকবে, একটু প্রসেস টসেস হবে, এরপরে তো বাইর হবে। এখন এরকম প্রত্যেকটা যে একটা ইনপুট থাকে, প্রসেসিং হয়, এরপর আউটপুটটা বের হয়। এখন হিসাব বিজ্ঞানের ইনপুট কি, প্রসেসিং কি, আউটপুট কি, এটা আমাদেরকে জানতে হবে। হিসাব বিজ্ঞানের ইনপুট, যখন তুমি হিসাব বিজ্ঞানের মধ্যে লেনদেন ঢুকাবা, ওই লেনদেনটাকে তোমার বইয়ের মধ্যে লিপিবদ্ধকরণ করবে, ওইটারে ভাঙি চুরি প্রসেসিং করতে করতে সর্বশেষ বেরোবো কি, আর্থিক বিবরণী, যেটাকে আমরা আউটপুট বলে থাকি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে হিসাব বিজ্ঞানের ইনপুট কি, ইনপুট কি বলতো, লেনদেন, বলবে প্রসেসিং কি, লিপিবদ্ধকরণ, বলবে আউটপুট কি, তখন আমরা আনসার করবো কি, আর্থিক বিবরণী। ইভেন এই লেনদেনকে কি বলো তুমি জানো, এই লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল বলা হয়। কি বলা হয় বলতো, এই লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল। কি বলা হয় বলতো, কাঁচামাল বলা হয়। কেমন আসো, বা উপকরণও বলা হয়ে থাকে, উপকরণ বা কাঁচামাল যেটাই বলি না কেন। আসো এরপরে আসো, এবার আমরা অনেক কিছু শিখে ফেলছি, একবার রিভিশন দিই। হিসাব বিজ্ঞানের বিভিন্ন নাম কি, এটাকে তথ্য ব্যবস্থা বলা হয় বা ইনফরমেশন সিস্টেম, ব্যবসার ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞান এই যে মূল উপাদান কি, এই যে দেখছো, তাহলে ইনপুট বা
থাকতে পারে হিসাব বিজ্ঞানের মূল উপাদান কি, যেটা ঢুকে বা ইনপুট বলা হয়, এটা কি বলতো, এটা হচ্ছে লেনদেন বা ইনপুট কি লেনদেন, প্রসেস বা প্রক্রিয়া কি লিপিবদ্ধকরণ হিসাব রক্ষণ। এরপরে হিসাব বিজ্ঞানের প্রদত্ত তথ্য, ওই যে আউটপুট যেটা বাইর হয় এটাকে কি বলে, প্রদত্ত তথ্য। এই প্রদত্ত তথ্যটা কি আর্থিক বিবরণী বা আউটপুট বলে থাকি। এই আর্থিক বিবরণী তৈরি করা কাদের জন্য, মূলত বাহ্যিক ব্যবহারকারীদের জন্য বা বহিস্থ ব্যবহারকারীদের জন্য বা তৃতীয় পক্ষের জন্য। কথা কি ক্লিয়ার? এক একবার পরীক্ষাতে এক একটা থাকতে পারে। এরপর হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্যকে খুব ভালো করে জানে, লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ বা লিপিবদ্ধকরণ। আর প্রধান উদ্দেশ্য কি তথ্য সরবরাহকরণ। বাট যদি বলে হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য, দেখো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করা বহিস্থ ব্যবহারকারীদের কাছে। বাট যদি বলে প্রধান উদ্দেশ্য, যদি বলে হিসাব রক্ষণের প্রধান উদ্দেশ্য কি, তখন সেটা কি হবে, সঠিকভাবে হিসাব রাখা। সঠিকভাবে কি হিসাব রাখা। কেমন? আশা করি এই স্লাইডটুকু আমরা ক্লিয়ার। আসো এরপরে যে জায়গা, আসো এই হিসাব বিজ্ঞানের জনক, এই জায়গা থেকে প্রায় পরীক্ষাতে প্রশ্ন আসে, একটু যা দেখাই দিচ্ছি। হিসাব বিজ্ঞান মানে কি, মানে হিসাব বিজ্ঞান যে আনছে, যে আবিষ্কার করছে তাকে জনক বলা হয়। এই জনক কাকে বলা হয়? লুকা পেসিওলি। সো প্রত্যেকে এই ভিডিওতে একবার হিসাব বিজ্ঞানের জনকের নামটা একটু লিখে ব্যাক একটা লাভ রিয়েক্ট দাও তো। সবাই অ্যাক্টিভ আছো? ওকে, নাম কি বল, জনকের নাম কি বলো তো? লুকা পেসিওলি। এরপরে তার জন্ম কত সাল? 1447 সাল, খুব বেশি আসে না। মৃত্যু 1517 সাল, এটাও আসে না। লুকা পেসিওলি একজন কি ছিল? গণিতবিদ। সবাই ভাইকে বলো তো, লুকা পেসিওলি একজন কি ছিল বলো তো? গণিতবিদ। কি ছিল? গণিতবিদ। এই লুকা পেসিওলির জন্ম কথা ইতালির ভেনিস নগরীতে। ইতালির কোন নগরীতে? ভেনিস নগরীতে। সো এই জন্য ইতালির ভেনিস নগর বা ইতালিকে বলা হয় হিসাব বিজ্ঞানের আদিভূমি। কারণ কি? কারণ আদিভূমি মানে কি, মানে আদিভূমি মানে হচ্ছে যেখান থেকে উৎপত্তি। হিসাব বিজ্ঞানের উৎপত্তি মানে জনককে, লুকা পেসিওলি, তার জন্ম যেখানে, আদিভূমিটা বা উৎপত্তি হলো সেখানে। আশা করি ক্লিয়ার। এরপরে তার প্রথম গ্রন্থ কি? সুম্মা ডি অ্যারিথমেটিকা, ওই যে জিওমেট্রি এর প্রপোর্শনি এর প্রপোর্শনালিটা, বিশাল বড় একটা গ্রন্থের নাম, ওইটা হচ্ছে তার প্রথম গ্রন্থ। এবং ওই গ্রন্থটা কোন ভাষার উপর লেখা তুমি জানো? ওই গ্রন্থটা হচ্ছে তোমার মূলত গণিতের উপর লেখা, বাট ইতালীয় ভাষা। তাহলে গণিতের উপর লেখা, ইতালীয় ভাষা। এরপরে তোমার এই যে এই গ্রন্থটা লিখতে কবে? 1494 সালের 10 নভেম্বর। এই তারিখটা সব আমরা একবার লিখি। 1494 সাল, এই সালটা মাস্ট বি পরীক্ষাতে আসবে। 1494 সালের 10 নভেম্বর। যার কারণে এই সালটারে বলা হয় কি বলতো? এই সালটারে বলা হয় আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস। আর যেহেতু তোমার 1494, দ্যাট মিনস পঞ্চদশ শতাব্দী। যদি বলা হয় হিসাব বিজ্ঞান দিবস বা হিসাব বিজ্ঞানের উৎপত্তি কত শতাব্দীতে, তখন তুমি কি দিবা? পঞ্চদশ শতাব্দী। সাল আসলে 1494। কথা কি ক্লিয়ার? ওকে ফাইন। আসো এরপরে হচ্ছে এরপরে কি যেগুলো, আসো এরপরে দুতরফা দাখিলা পদ্ধতি। এটা থেকে প্রায় পরীক্ষাতে আসে, প্রায় প্রত্যেকটা এক্সাম আসবে। দুতরফা দাখিলা পদ্ধতি কি? ওই যে আমরা প্রতিটা লেনদেনে কমপক্ষে দুইটা পক্ষ থাকে। আমি যদি কোনো নগদে আসবাবপত্র ক্রয়, তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, নগদে বিক্রয় করা হলো নগদান ডেবিট বিক্রয়। এই যে কমপক্ষে দুইটা পক্ষ থাকে, এটাকে বলো দুতরফা দাখিলা পদ্ধতি। কমপক্ষে দুটি পদ্ধতি লিপিবদ্ধকরণ পদ্ধতি। এই দুতরফা দাখিলা পদ্ধতিকে কি বলা হয়? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলা হয়। কনফার্ম পরীক্ষাতে আসবে। তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কাকে বলা হয়? দুতরফা দাখিলা পদ্ধতি। বাট যদি প্রশ্ন আসে দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি, তখন সেটা কি দিব? তখন আমরা দিব লেনদেন। কি দিব? লেনদেন। তাহলে একটা জিনিস ভালো করে দেখো, যদি এসে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তখন দিব দুতরফা দাখিলা পদ্ধতি। যদি বলে দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি, সেটা হলো লেনদেন। কারণ লেনদেন ছাড়া তো, লেনদেনের পরে না এটা আমরা দুই ভাগ করি, আগে তো লেনদেন লাগবে। এই জন্য দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি লেনদেন। এই যে দুতরফা দাখিলা পদ্ধতি, এটা একমাত্র গ্রহণযোগ্য এবং সর্বজন স্বীকৃত পদ্ধতি। এর বাইরে কোনো পদ্ধতি নেই, একমাত্র সর্বজন স্বীকৃত। আসল এই দুতরফা দাখিলা পদ্ধতি লিপিবদ্ধকরণ পদ্ধতি সবাই জানি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। আবার এই পদ্ধতির মূল ভিত্তি কি? সেটা লেনদেন। আর দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করছে যে হিসাব বিজ্ঞান যে আবিষ্কার করছে, সেই আমার দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করছে। তাহলে সেটাকে লুকা পেসিওলি। কেমন? আসো এরপরে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা। এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না, তবু দেখে রাখবো প্রধান শাখা কারোর মধ্যে দুইটি, কারোর মধ্যে তিনটি। এবং এগুলো কি কি? আর্থিক হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপক হিসাব বিজ্ঞান, উৎপাদন বা হিসাব বিজ্ঞান। এই আর্থিক হিসাব বিজ্ঞান এই ব্রাঞ্চটা মূলত কাদের জন্য? বাহ্যিক ব্যবহারকারীদের জন্য। আর ব্যবস্থাপক উৎপাদন এগুলো মূলত অভ্যন্তরীণ। এগুলো এইচএসসিতে খুব একটা আসে না, বাট অ্যাডমিশন আসে। এরপরে আসে এবার মূলত আমরা কি কি শিখলাম। দেখো অনেকগুলো ইনফরমেশন আমরা শিখে ফেলছি। আরেকবার একটু রিভিশন দিই। রিভিশন দেওয়ার সময় নেই, তোমরা জাস্ট একবার ভিডিওটা পজ করে রিভিশন দিয়ে ভাগে জাস্ট বলো ভাই রিভিশন ডান। ডান। আসো এরপর হচ্ছে নেক্সট। আসো এরপরে কি? আচ্ছা আসো এবার একটু তোমাদেরকে বলি, হিসাব বিজ্ঞানের আবার কিছু ব্যবহারকারী আছে। তোমরা দেখবো, মনে করো আমি আর তুমি, আমরা একটা পরিবার। তো পরিবারের মধ্যে থাকে না
মানে মাঝে মাঝে যে আমাদের ভিতরের কথা কি বাইরে বলি, আমি আর তুমি মনে করো ভিতরে ভিতরে যেটা করবো এটা কি বাইরের মানুষকে বলবো। সো পরিবারের তোমার এরকম একটা পার্ট থাকে যে আমরা ঘরের মানুষ, ওরা বাইরের মানুষ, আমরা ঘরের মানুষের কথা যাতে বাইরে না যায়, আমরা ভিতরের মানুষ, ওরা বাইরের মানুষ। সো এরকম হিসেব বিজ্ঞানেরও কিছু থাকে, কিছু থাকে অভ্যন্তরীণ ব্যবহারকারী মানে ভিতরের মানুষ, কিছু থেকে বহিস্থ ব্যবহারকারী মানে বাহিরের জন্য। মনে করো আমার প্রতিষ্ঠানে যারা যারা আছে এরা আমরা অভ্যন্তরীণ, যারা বাহিরের ওরা বহিস্থ ব্যবহারকারী। এখন এই হিসেব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? নাম্বার ওয়ান, এই অভ্যন্তরীণ ব্যবহারকারী এরাই তো মূলত প্রত্যক্ষ ভূমিকা মানে সিদ্ধান্ত গ্রহণে। মনে করো আমি একটা ব্যবসার এখন সিদ্ধান্ত নেব, আমার ঘরের মানুষেরও তো সিদ্ধান্ত নেই নাকি আমি বাইরের ফাড়া প্রতিষ্ঠা ডাকে আনবো, এদিকেও বাইরে আসেন 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 আমি ব্যবসা কেন করবো বুঝতেছি না, আমার ডিসিশন দেন, এরকম না। আমরা ঘরের মানুষের সিদ্ধান্ত নেব কারা? তাহলে সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ ভূমিকা পালন করে কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারীরা। প্রশ্নে আসবে নিচের কোনটা অভ্যন্তরীণ ব্যবহারকারী বা অভ্যন্তরীণ ব্যবহারকারী নয়? অভ্যন্তরীণ ব্যবহার কারা কারা? প্রথম কথা হলো প্রতিষ্ঠানের মালিক, এবং মাথায় রাখবা এই যে মালিক আছে না, এই মালিক হইতে তোমার এক মালিকানা বা অংশীদারি ব্যবসা। কারণ এক মালিকানা ব্যবসার মালিক একজন, সে তো অভ্যন্তরীণ। অংশীদারি ব্যবসার মালিক খুব বেশি হয় না, তার অভ্যন্তরীণ। বাট যদি বলে কোম্পানির মালিক তখন কিন্তু সেটা হবে না, কারণ কোম্পানির মালিক আল্লাহ দিলে আনলিমিটেড, 1000 2000 3000 এত মানুষকে অভ্যন্তরীণ হইতে পারে, এত মানুষ তুমি অভ্যন্তরীণের জায়গা দেবে কোনায়। সেই জন্য কোম্পানির মালিক বললে ওইটা বহিস্থ, বাট এক মালিকানা বা অংশীদারি মালিক বললে সেটা হচ্ছে অভ্যন্তরীণ। কেমন আসো? এরপরে হলো ব্যবস্থাপকগণ, স্বাভাবিক তোমার প্রতিষ্ঠানের ম্যানেজার তোমার ঘরের লোক, পরিচালকগণ ডিরেক্টর যে পরিচালনা করবে সে তোমার ঘরের লোক, পরিদর্শকগণ সুপারভাইজার সেও ঘরের লোক। এরপরে আন্তঃনিরীক্ষক, একটা জিনিস মাথায় রাখবা, যদি বলে আন্ত ভাই, আন্ত মানে তো আমরা বলি না আন্ত আন্ত, আন্ত মানে তো নিজ নিজ, আন্ত আমাদের নিজ, তাহলে আন্ত মানে তো অভ্যন্তরীণ যাবে। বাট যদি থাকে তোমার বহিঃনিরীক্ষক মানে বাইরের নিরীক্ষক, ওরে আবার তাহলে বহিস্থ ব্যবহারকারী। বা বহিঃনিরীক্ষক না থাকে, যদি শুধু নিরীক্ষক থাকে তাহলে ওইটাও কিসের মধ্যে যাবে? বহিস্থ ব্যবহারকারীর মধ্যে যাবে। এরপরে তোমার কর্মকর্তা, স্বাভাবিক কর্মকর্তা মানে কি অফিসার, অফিসার তো অফিসার তো অভ্যন্তরীণ। বাট যদি বলে কর্মচারী ওইটা আবার বহিস্থ। তাহলে অভ্যন্তরীণ গুলো আমরা ক্লিয়ার। আসো এবার আমরা বহিস্থের মধ্যে যে বা বাহ্যিক ব্যবহারকারী কারা কারা? কোম্পানির মালিক ক্লিয়ার হয়েছি। সম্ভাব্য অংশীদার, নট অংশীদার, সম্ভাব্য হইতে পারে, ভবিষ্যতে আমার অংশীদার হইতে পারে, এখনো হয় নাই, ওটা বহিস্থ বা বাহ্যিক ব্যবহারকারী। এরপর অর্থনৈতিক পরিকল্পনাকারীগণ, মাথায় রাখো আমি বলছি পরিচালক ওইটা অভ্যন্তরীণ, পরিকল্পনাকারী ভাই ভবিষ্যতে আমার পরিকল্পনা করব, পরিকল্পনা বহুত মানুষ করতে পারে, তারা বাহ্যিক। এরপরে দেখো আয়কর পরিদর্শক, নিরীক্ষকগণ বা বহিঃনিরীক্ষক এরাও কারা? বাহ্যিক ব্যবহারকারী। কর্মচারীগণ, মাথায় রাখবো কর্মকর্তা অভ্যন্তরীণ, কর্মকর্তা দামি মানুষ আমার ভিতরে থাকবে, কর্মচারী ভাই তুই বাইরে, কত কর্মচারী থাকতে পারে, জাড়ুদার টাড়ুদার, এদেরকে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত লইব। আসো খুব ভালো করে আমরা তো এই জিনিসগুলো বুঝে পড়লে একদম মনে রাখতে পারবা। এরপরে আসো, এরপরে বাহ্যিক ব্যবহার অভ্যন্তরীণ ব্যবহার সব একসাথে রাখছে। আসো এরপর হলো আমাদের দেখো এই জিনিসগুলো আমরা জানি। আসো এবার আমরা ওকে ফাইন। আসো এরপর হলো আমার, আসো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ বা এইচএসসির জন্য খুব আসে না, তবে একবার দেখা দিচ্ছি। হিসেব বিজ্ঞান বা হিসেব রক্ষণের ভিত্তি দুইটা, একটা হচ্ছে তোমার নগদান ভিত্তি, একটা হচ্ছে বকেয়া ভিত্তি। নগদান ভিত্তি কি বলে? শুধু নগদ প্রাপ্তি, নগদ প্রাপ্তি। দেখবে কোনো কোনো দোকান আছে কি জিন্দিগিতে বাক্যে বিজনেস করে না, কারো বাকির লেনদেন করে না, না না বাকির কোনো হিসেবে করি না আমরা, একদম নগদ টাকার হিসেব। কোনো কোনো আর এটারে বলো তোমার নগদান ভিত্তি। আর বকেয়া ভিত্তি কি বলে? বকেয়া ভিত্তি হলো দেখবে ম্যাক্সিমাম দোকানদাররা বকেয়া মানে সব দোকানদার বকেয়া ভিত্তি ফলো করে, যে নগদেও ব্যবসা করবো বাকিতেও ব্যবসা করবো। এটাই হচ্ছে তোমার কি বকেয়া ভিত্তি, মানে নগদ প্রাপ্তি নগদ প্রদানও হয়, আবার অনগদ বকেয়া সব ধরনের লেনদেন এখানে হয়। আবার এই বকেয়া ভিত্তি হচ্ছে তোমার কি আইএফআরএস ও গ্যাপ ভিত্তিকে সমর্থন, সরি আইএফআরএস ও গ্যাপ এই ভিত্তিকে সমর্থন করে না, এটা বকেয়া ভিত্তি হবে না, সরি এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে তোমার নগদান ভিত্তি হবে। এই নগদান ভিত্তি তোমার কি আইএফআরএস ও গ্যাপ এই ভিত্তিকে সমর্থন করে না। কেমন আসো এই যে যেমন দেখো এই যে কই 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 এই যে বকেয়া ভিত্তি আইএফআরএস ও গ্যাপ বকেয়া ভিত্তিকে সমর্থন করে, কিন্তু এই আইএফআরএস ও গ্যাপ এই ভিত্তিকে সমর্থন করে না, মানে নগদান ভিত্তিকে সমর্থন করে না। কেমন আসো এরপর হচ্ছে তোমার লেনদেন, খুব গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন আসবে। লেনদেনের প্রধান বৈশিষ্ট্য কি? আমরা লেনদেন খুব ভালো করে চিনি, যেটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে, কমপক্ষে দুটি পক্ষ থাকবে, এগুলো হচ্ছে তোমার লেনদেন। পরীক্ষাতে প্রশ্ন মূলত এই জায়গা থেকে, পরীক্ষাতে প্রশ্নের মূলত এই এখান থেকেও না, মানে লেনদেন কয়েক রকম হতে পারে, প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে আন্তঃলেনদেন, বহিঃলেনদেন, অর্থাদান প্রদানের, নগদ ধারে অনগদ, এরপরে দৃশ্যমানদের দিকে দৃশ্যমান অদৃশ্যমান। আসো প্রশ্ন কোন জায়গা থেকে আসবে ঠিক ওই জায়গাটা দেখাচ্ছি। প্রশ্ন আসবে ঠিক এই জায়গা থেকে, এই যে নিচের কোনটি আন্তঃলেনদেন, এখান থেকে প্রশ্ন আসবে। নিচের কোনটি অনগদ লেনদেন, মাস্ট বি পরীক্ষাতে প্রশ্ন আসবে। একদম ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ। এইচএসসি তুমি যে বোর্ডে পরীক্ষা দাও একটা স্ক্রিনশট নিয়ে রাখ, আমি বললাম 100% পরীক্ষাতে আসবে নিচের কোনটি অনগদ লেনদেন, মানে নিচের কোনটি অনগদ লেনদেন নয়। আর এটার এক নাম্বার অপশন একটাই আসে, সেটা হচ্ছে নগদ বার্তা।
এটা কি সবাই একবার কমেন্টে বলো তো। এটা হচ্ছে আমার নগদ বাট্টা। মাথায় রাখবা যত প্রকারের বাট্টা আছে সব অনগদ লেনদেন, যত রকমের বাট্টা আছে সব অনগদ লেনদেন। যদি এটা নগদ বাট্টাও হয় এটা অনগদ। একটু পরে বুঝাচ্ছি আসো। প্রথম কথা আন্তঃলেনদেন মানে কি? আন্তঃলেনদেন মানে হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেনটা হয়, বাহিরে কারোর সাথে না, বাহিরে কোনো ব্যক্তির সাথে না, বাহিরে কোনো প্রতিষ্ঠানের সাথে না, প্রতিষ্ঠানের ভিতরে ভিতরে যে লেনদেন হয়। যেমন কি অবশ্যই দেখো, অবশ্যই মানে কি আসবাবপত্রটার দাম অবশ্যই হয়েছে, বছরের পর বছর ইউজ করছো, এটা কি কারোর সাথে লেনদেন হয়েছে? এরপর তোমার অবলোপন মনিহারি ব্যবহার, তুমি তোমার প্রতিষ্ঠানে মনিহারি ব্যবহার করছো, তোমার প্রতিষ্ঠানের ভিতরে আছে। এরপরে মুনাফা থেকে সঞ্চিতিতে স্থানান্তর, খুচরা তহবিল, এই জিনিসগুলো কখনো বাইরে যায় না। এরপর অনগদ লেনদেন যেটা সবচেয়ে বেশি আসে, অবশ্যই বলো, অবলোপন বলো, মনিহারি, নগদ বাট্টা, এটা কনফার্ম আসবে। তাহলে সবাই আমাকে একবার বলো তো, অনগদ লেনদেনের প্রধান যেটা পরীক্ষিত সেটা কি? নগদ বাট্টা। এরপরে কুরিন, অবলোপন, এই জিনিসগুলো আসে। এরপরে অদৃশ্য জিনিস যেটা দেখা যায় না, অবশ্য অবলোপন, ঘুরে ফিরে এই জিনিসগুলো সবগুলোই সেম। কেমন আসো? এরপরে তোমার লেনদেনের আসা, এই জিনিসটা প্রায় পরীক্ষাতে আসে বাট আমরা অনেকেই জানি না। সেটা হচ্ছে কি আসো লেনদেনের প্রামাণ্য দলিল, মানে আমরা যে লেনদেন করি না, সো লেনদেনের প্রমাণ কি? মুখে মুখে কথা, মুখে মুখে বিশ্বাস করবে না, না 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 তা হবে না, তা হবে না, এটা প্রমাণ থাকে না, দলিল থাকে না। এই দলিল অনেকগুলো থাকতে পারে, সালাম থাকতে পারে, ক্যাশ মেমো থাকতে পারে, ডেবিট বাউচার, ক্রেডিট বাউচার, ডেবিট নোট, ক্রেডিট নোট, অনেকগুলো থাকতে পারে। সো প্রথমে চালানটা কি জিনিস? আসলে তো চালান হচ্ছে বিক্রেতা কর্তৃক ধারে বিক্রিত পণ্যের পরিমাণ, দর, মোট মূল্য ইত্যাদি উল্লেখ করে সংশ্লিষ্ট ক্রেতার নিকট যে দলিল পাঠানো হয় তাকে চালান বলে। তাহলে দেখো তো, তাহলে চালান জিনিসটা কি? মূল কথা হলো দাঁড়ে বিক্রি করি না, যখন তুমি দাঁড়ে বিক্রি করবা, সো দাঁড়ে বিক্রি করলে যার কাছে বিক্রি করছো তার কাছে যে তুমি একটা তারা যে লিখে দিছো, হ্যাঁ আপনি আজকে এত টাকার মাল কিনছেন, এই নেন স্লিপ, এটা রেখো সালান। একটা জিনিস মাথায় রাখবা, সালান কি? সালান হচ্ছে বাইককে বা দাঁড়ে বিক্রি করলে হয়। কথা কি ক্লিয়ার? আসো এরপর হলো এই সালান সাধারণত কয় কপি প্রস্তুত করা হয়? 3 কপি। মূল কপি ক্রেতাকে দেওয়া হয়, যে ক্রয় করছে তার মূল কপি দিছে আর 2 কপি নিজের কাছে রাখি দিছি। ক্রেতা কর্তৃক গৃহীত চালানকে ক্রয় চালান, বিক্রেতা কর্তৃক বিক্রয় চালান। আসো এগুলো জানার দরকার নেই। আসো এবার পরীক্ষা, আমার প্রশ্নটা হলো, আমাকে বলো তো এই চালানটা তৈরি করে কি? ভাইকে বলো, কে বলতে পারবা? দেখি ভিডিওটা পোস্ট করে আগে আনসার করো, দেখি পারো কিনা। চালানটা তৈরি করে কে? তৈরি করে কে বলো তো? চালান তৈরি করে বিক্রেতা। কে তৈরি করে? বিক্রেতা। এবং চালানের মধ্যে স্বাক্ষরকার থাকে, এই বিক্রেতার স্বাক্ষর থাকে। আর এরপরে ক্যাশ মেমো কি? চালান যে কথা, ক্যাশ মেমো হুবহু সেম কথা, একটা জায়গা ডিফারেন্স। চালান হচ্ছে বাক্যে পণ্য বিক্রি করলে, আর ক্যাশ মেমো হচ্ছে যদি নগদে পণ্য বিক্রি করা হয়, তাহলে এটা হচ্ছে ক্যাশ মেমো। বাকি সব সেম। এটাও মূল কপি ক্রেতাকে দেওয়া হয়, এটাও তোমার 3 কপি প্রস্তুত করা হয়। কথা কি ক্লিয়ার? তাহলে চালান আর ক্যাশ মেমো দুটো জিনিস ক্লিয়ার। আসো এরপরে ভাউচার, একটু হচ্ছে ডেবিট ভাউচার, একটু হচ্ছে ক্রেডিট ভাউচার। একটু হচ্ছে ডেবিট ভাউচার, একটু হচ্ছে আমাদের ক্রেডিট ভাউচার। কেমন আসো? ডেবিট ভাউচার কি, ক্রেডিট ভাউচার কি? ডেবিট ভাউচার হলো নগদে পণ্য ক্রয় সহ বিভিন্ন কারণে নগদ বা চেক প্রদানের প্রমাণ স্বরূপ যে ভাউচার তৈরি করা হয় তাকে ডেবিট ভাউচার বলে। ক্যাশ মেমো বিভিন্ন ধরনের উৎস দলিল দেখে, তো সোজা বাংলা ভাষা, তুমি যখন কোনো কিছু খরচ করবা, নগদে যা খরচ হবে সবকিছু কোথায়? ডেবিট ভাউচারে। আর ক্রেডিট ভাউচারে কি? নগদে যত বিক্রয় হবে, যত আয় হবে সবকিছু কি? ক্রেডিট ভাউচারে। আর কিছু জানার দরকার নেই এখান থেকে। এরপরে ডেবিট নোট কি? ডেবিট নোট প্রথম কথা হলো মাথায় রাখবা, ডেবিট নোট কি, ক্রেডিট নোট কি? ডেবিট নোটের অপর নাম হলো দেনা সিটি, এটাকে মাথায় রাখবা। আর ক্রেডিট নোটের অপর নাম কি? পাওনা সিটি। আসো এবার ভাই, ডেবিট নোট কি, ক্রেডিট নোট কি? নর্মালি ধারেকৃত পণ্য ফেরত মানে কি? তুমি ক্রয় করছো, ক্রয় করে পণ্যটা যখন ফেরত দিছো তখন কি তৈরি করা হয়? তখন তোরা হয়তো তোমার ডেবিট নোট। ভাই মনে রাখবো কেমনে? আচ্ছা ক্রয় কি? ক্রয় কি ডেবিট না? তাহলে ক্রয় ফেরতের যে নোট প্রস্তুত করা হয় সেটার জন্য কোন নোট? ডেবিট নোট। আবার বিক্রয় কি? বিক্রয় ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরতের জন্য যে নোটটা প্রস্তুত করা হবে সেটা কি হবে? ক্রেডিট নোট হবে। এতটুকু ক্লিয়ার? জাস্ট এতটুকু। আসো আর পরীক্ষা প্রশ্ন ঠিক এই জায়গাতে তোমার ডেবিট নোট সাধারণত কে তৈরি করে? ডেবিট নোট বিক্রেতা তৈরি করে। কে? বিক্রেতা তৈরি করে। আর ক্রেডিট নোট কে তৈরি করে? ক্রেডিট নোট ক্রেতা। মাথায় রাখবা, ক্রতে ক্রেডিট, ক্রতে ক্রেতা, আর ডতে ডেবিট, বিক্রেতা। মাথায় রাখবা ডেবিট নোট বিক্রেতা, ক্রতে ক্রেডিট, ক্রতে ক্রেতা প্রস্তুত করা হয়। কেমন? জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখবা। আসো এরপরে তোমার হিসাব সমীকরণের পরিবর্তন, মানে এতগুলো জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, ইয়ে থেকে একটার পর একটা সবগুলো দেখাচ্ছি আমি। আসো ভিডিওটা লং হোক অসুবিধা নাই, বাট আমি কথা দিলাম এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেন আসবে না। হিসাব সমীকরণের পরিবর্তন, বাড়তি অবস্থার পরিবর্তন 2 ধরনের হয়ে থাকে। ভাই হিসাব সমীকরণ কি জিনিস তুমি কি জানো না? হিসাব সমীকরণ কি জিনিস? ওই যে ছোটবেলা থেকে পড়ে আসছো, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। এখন এই তো সম্পদ, এল হচ্ছে তোমার দায়, ওই হচ্ছে তোমার কি? মালিকানা সত্ত্ব। এখন এই যে তোমার হিসাব সমীকরণের পরিবর্তনটা 2 রকম হয়। কয় রকম? 2 রকম। কিছু কিছু পরিবর্তন আছে যে অনলি একদিকে থাকে। যখন মনে করো অনলি একদিকে, মনে করো আমি তোমাকে দেখাচ্ছি
অনলি একদিকে যে পরিবর্তনগুলা, এটা হচ্ছে তোমার হিসাব সমীকরণের মূল যে সমীকরণটা, এটাই তো দেখো একটু বুঝো, এটা দুই দিকে পরিবর্তন কিভাবে। দুদিকে পরিবর্তন হলো, আমি মনে করি তোমাকে একটা লেনদেন দেখো, দুইটা পরিবর্তন নাম কি, একটা হচ্ছে গুণগত বা কাঠামোগত, আর একটা হচ্ছে পরিমাণগত বা নিটগত। তাহলে গুণগত পরিবর্তনটা কি, হিসাব সমীকরণের এক পাশ পরিবর্তন বা এক পাশ প্রভাবিত হয়, আর পরিমাণগত বা নিট পরিবর্তন কি, হিসাব সমীকরণের দুই পাশ যখন প্রভাবিত হয়। তাহলে এক পাশ কেমনে প্রভাবিত, আমি মনে করো তোমাকে একটা লেনদেন বললাম, যে লেনদেনটা কি, সেটা হচ্ছে মনে করো তোমার আসবাবপত্র ক্রয় করা হলো। এখন আসবাবপত্র যদি ক্রয় করা, আসবাবপত্র কি সম্পদ না, তাহলে সম্পদ একবার বাড়ছে, সম্পদ একবার বাড়ছে। এরপরে দেখো আসবাবপত্র ক্রয় করছো নগদ টাকা দিয়ে, তাহলে নগদ চলে গেছে, নগদ টাকা চলে গেছে, তাহলে নগদও কি সম্পদ, তাহলে সম্পদ আরেকবার কমছে। তাহলে দেখো তো এই যে একবার সম্পদ বাড়ছে একবার সম্পদ কমছে, দ্যাট মিনস সমানের জাস্ট এই পাশে আছে, ওই পাশে কিন্তু যায়নি। এই যে এক পাশে যে পরিবর্তনটা, এটাকে বলা হয় তোমার গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আর যেই লেনদেনের দ্বারা উভয় দিকে পরিবর্তন হয়, যেমন আমি তোমাকে বললাম নগদে পণ্য বিক্রয় করা হলো, এখন নগদে যখন তুমি পণ্য বিক্রয় করা হয়েছে তখন তোমার নগদান বাড়ছে, দ্যাট মিনস তোমার এই যে এই জায়গার সম্পদ তোমার বাড়ছে। আর যখন তুমি পণ্য বিক্রি করছো তখন বিক্রয় বাড়ছে, বিক্রয় যদি বাড়ে তাহলে তোমার কি বাড়বে, ওই যে বিক্রয় বাড়ছে, তার মানে এটা আয়, আয় বাড়লে কি মালিকানা সত্ত্ব বাড়ে, দ্যাট মিনস এই জায়গা মালিকানা সত্ত্ব ওইটা বাড়ছে। তাহলে এই জায়গায় পরিবর্তন কোন দিকে হয়েছে, সমানের এই পাশে হয়েছে, এই পাশে হয়েছে। এই যে দুই দিকে যে পরিবর্তন, এটা বলে পরিমাণগত বা নিট পরিবর্তন। কথা কি ক্লিয়ার? আশা করি আমরা কথা একদম ক্লিয়ার। ওকে ফাইন, আসো এরপরে হলো আধুনিক পদ্ধতি হিসেব। আমরা জানি হিসেব পাঁচ প্রকার, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়, এগুলো আমরা খুব ভালো করে জানি, কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এগুলোও জানি, আমি যাচ্ছি না। বাট পরীক্ষাতে আসবে মূলত কন্ট্রা হিসাবে, তোমার এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে যে বিপরীত হিসাব বা কন্ট্রা হিসাব। বিপরীত হিসাব কাকে বলে, যেই হিসাব অন্য হিসাবের জ্যারকে হ্রাস করে, মানে যেই হিসাব অন্য হিসাবের জ্যারকে হ্রাস করে ফেলে। ভাই কি বলছেন কিছুই বুঝি নেই, সোজা বাংলা ভাষা একদম ক্লিয়ারলি বলি। দেখো বিপরীত হিসাব কোনগুলা, পরীক্ষাতে তোমার নর্মালি এগুলোই আসে। দেখো দেখো পুঞ্জীবিত অবসর, পুঞ্জীবিত অবসর কোন হিসাব বলা হয়, পুঞ্জীবিত অবস্থাকে বিপরীত সম্পদ বলা হয়, বন্ডের অপরকে বিপরীত দায় বলা হয়, উত্তোলন বা লভ্যাংশের বিপরীত মালিকানা। ভাই কিছু বুঝিনি, বুঝার দরকার নেই, আসো এখন তোমাকে বুঝাচ্ছি, বুঝার দরকার নেই তোমাকে, আমি এখন বুঝাচ্ছি। আসো প্রথম কথা হলো বিপরীত সম্পদ। বিপরীত সম্পদ মানে কি, যেই হিসাবটা সম্পদকে কমাই দেয় এটারে বলে বিপরীত সম্পদ। বুঝো না এখনো, যেই হিসাবটা সম্পদরে কমাই দেয় এটারে কয় বিপরীত সম্পদ হিসাব। এখন মনে করো আসবাবপত্র, কি আসবাবপত্র, এটা একটা হিসাব, আসবাবপত্র হিসাব, তেমন আসবাবপত্র। আচ্ছা আসবাবপত্রের দাম রে কমাই দেয় কোন হিসাব বলো তো, আসবাবপত্রের দাম রে, ওই যে মনে আছে পুঞ্জীবিত অবশ্যই আসবাবপত্রের, তুমি দেখবা অঙ্ক তুমি দেখবা আসবাবপত্রের থেকে অলওয়েজ আমরা কি আসবাবপত্রের পুঞ্জীবিত অবস্থাটা কি করি, মাইনাস করি। তাহলে এই যে মনে করো আসবাবপত্র হচ্ছে তোমার 10,000 টাকা, পুঞ্জীবিত অবস্থা হচ্ছে মনে করো তোমার কত 1,000 টাকা, তাহলে এই যে 1,000 টাকা মাইনাস করি না, হয় 9,000 টাকা মূল আসবাবপত্রটা বা নিট আসবাবপত্র যেটা হয়। তাহলে এই যে এটা আসবাবপত্র কমাই দিছে না, এই যেই জিনিসটা আসবাবপত্র কমাই দেয়, সম্পদের কমাই দেয়, এটি হচ্ছে আমার বিপরীত সম্পদ। এবার অলওয়েজ মাথায় রাখবে বিপরীত সম্পদ মাত্র দুইটা, অলওয়েজ পরীক্ষাতে এই দুইটা পরীক্ষাতে আসবে। একটা হচ্ছে তোমার পুঞ্জীবিত অবশ্যই অথবা অবসর সঞ্চিতি বা জমাকৃত অবস্থিতি যেটাই বলো, আর একটা হচ্ছে তোমার তরুণ সঞ্চিতি বা দেনাদারের বাট্টা সঞ্চিতি। এই দুইটা হচ্ছে আমার কি বলতো, আমার বিপরীত সম্পদ বা কন্ট্রা সম্পদ যেটাকে বলে থাকে। কেমন আসো, এরপর হচ্ছে তাহলে বিপরীত সম্পদ আছে, এরপরে কি বিপরীত দায়ও আছে, যেটা আমার দায়কে কমায় দেয়। যেমন ঋণপত্র, ঋণপত্র মনে করো কি ঋণপত্র 10,000 টাকা, বন্ড 10,000 টাকা, বাট এই ঋণপত্রের অবহার বা বন্ডের অধিহার এই জিনিসগুলোকে ঋণপত্রকে কমাই দেয়। পাওনাদার বাট্টা সঞ্চিতি পাওনাদারকে কমাই দেয়, হ্যাঁ, আর প্রদবিলের বাট্টা সঞ্চিতি প্রদবিলকে কমাই দেয়, দায়কে কমাই দেয়, যেটা এটি হচ্ছে আমার বিপরীত দায়। যদিও বিপরীত দায় থেকে পরীক্ষা খুব বেশি একটা আসে না। বিপরীত মালিকানা সত্ত্বকে, যেটা মালিকানা সত্ত্বকে কমাই দেয়। তুমি দেখবা উত্তোলন কি করে, দেখবা মূল, ওই যে মালিকানা সত্ত্ব সূত্র কি, মূলধন যোগ আয়, এরপরে মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, তাহলে ব্যয় উত্তোলন এগুলো কি মালিকানা সত্ত্বকে কমাই দেয়। তাহলে এই যে উত্তোলন এটা কি বিপরীত মালিকানা সত্ত্ব, লভ্যাংশ আসো। এরপরে তোমার কি বিপরীত দায়, বিপরীত দায় যেটা তোমার দায়কে কমাই দিবে। বিপরীত ব্যয় যেটা তোমার মনে করো কি ক্রয় ফেরত, ক্রয় একটা ব্যয়, তো ক্রয় ফেরত কি ক্রয় থেকে বাদ যায়, ক্রয়কে কমাই দেয়, এই কারণে এটা বিপরীত ব্যয়। যদি এগুলো পরীক্ষাতে আসো। ফাইনালি আমি জানি না কতক্ষণ লাগছে, আমরা এবার আমাদের বেসিক কমপ্লিট, এবার আমরা যাবো আমাদের এমসিকিউ অংশ। ওকে ফাইন, আসো এবার আমরা যাবো আমাদের এমসিকিউ ঝটপট। এবার আমি বিদ্যুতের গতিতে আনসার করার চেষ্টা করবো। দেখো 1 নম্বর, কোন শব্দ থেকে অ্যাকাউন্টিং শব্দের উৎপত্তি, একদম মাথায় রাখবা ক্যালকুলি। কোনটা সবাই একটু কমেন্টে লিখো তো, এটা কি ক্যালকুলি, এটা কোন ভাষার, এটা হচ্ছে ল্যাটিন। কোন শব্দ, ল্যাটিন শব্দ, এখান থেকে অ্যাকাউন্টিং এর উৎপত্তি। নাম্বার 2, হিসাব বিজ্ঞান কি হিসাব ব্যবস্থা, না হিসাব বিজ্ঞান হিসাব ব্যবস্থা না, হিসাব বিজ্ঞান এই যে হিসাব বিজ্ঞানের একটা তথ্য ব্যবস্থা, বা যেটাকে আমরা বলি ইনফরমেশন সিস্টেম, বা যেটাকে আমরা বলি ব্যবসার ভাষা, বা যেটাকে আমরা বলি একটা সামগ্রিক প্রক্রিয়া। ওকে ফাইন, আসো
আসলে একদম বিদ্যুতের গতিতে যাবে এবার কারণ আমরা এগুলো পারি। এবার 3 নাম্বার, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? যদি বলে প্রধান উদ্দেশ্য তখন কি হবে? এই যে এই যে তথ্য সরবরাহ করা। কি প্রধান উদ্দেশ্য হলো? তথ্য সরবরাহ করা। কাদের কাছে? সংশ্লিষ্ট ব্যবহারকারীদের কাছে বা বাহ্যিক ব্যবহারকারীদের কাছে বা তৃতীয় পক্ষের কাছে। আর যদি বলে প্রাথমিক উদ্দেশ্য কি? তখন হবে আমার লেনদেন তোমার শনাক্তকরণ বা চিহ্নিতকরণ এবং লিপিবদ্ধকরণ। কথা কি ক্লিয়ার? আসো এরপরে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কথা এই যে উৎপত্তি কথা ইটালির ভেনিস শহরীতে কত সালে? 1494 সালে। এবার আমি বিদ্যুতের গতি, কারণ সব তুমি পারবা, সবগুলো এগুলো HSC 24-এর বোর্ডের কোশ্চেন, বড় বড় বিশ্ব কলেজগুলোর কোশ্চেন, সবগুলো এখানে দেখো। এরপরে দেখো অভ্যন্তরীণ ব্যবহারকারী চাইছে। দেখো ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, আচ্ছা ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ব্যবস্থাপক, দ্যাট ইজ ম্যানেজার, সে কে? সে হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি, যদি বলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি তখন কি হবে? দুতরফা দাখিলা। তাহলে দুতরফা এই যে দুতরফা দাখিলা পদ্ধতি। আর যদি বলে দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি? তখন হবে কি বলতো? তখন হবে লেনদেন। কথা কি ক্লিয়ার? আসো এরপরে 7 নাম্বারটা কিন্তু বিদ্যুতের গতিতে আমরা এখন যাব। বিদ্যুতের গতিতে হিসাব তত্ত্বের আবার অভ্যন্তরীণ ব্যবহারকারী, স্বাভাবিক ভাই, মালিক অভ্যন্তরীণ ব্যবহারকারী, ভেরি সিম্পল। বাট যদি বলে কোম্পানির মালিক বা কোম্পানির শেয়ার হোল্ডার, ওইটা আবার বহিস্থ ব্যবহারকারী। কোনটি? অনগদ লেনদেন। দেখছো কনফার্ম পরীক্ষা দেখো, অনগদ লেনদেন চোখ বন্ধ করে মাথায় রাখবা, যত রকমের বাটটা অনগদ লেনদেন, এই নগদ বাটটা এটাই পরীক্ষা দেবো। কনফার্ম কোশ্চেনটা দিলাম, এটা তোর পরীক্ষা যদি না আসে আমার বলিস কনফার্ম পরীক্ষা আসবে এটা। আচ্ছা অনেকে এখন অনগদ লেনদেন, আমি ভুলে গেছি যে ভাই অনগদ লেনদেন আর ধারা লেনদেন দুইটার মধ্যে ডিফারেন্স কি? দেখো ধারা লেনদেন মানে কি? ধারা লেনদেন হলো, মনে করো আমি তোমার কাছে কলমটা বিক্রি করছি, তুমি আমার এখন টাকা দাও নাই, কিন্তু 1 দিন 2 দিন 5 দিন 1 মাস 10 দিন ঠিকই তুমি আমার কি টাকাটা দিবা। আর অনগদ লেনদেন হলো এটার জিন্দিগিতে কখনো টাকার লেনদেন হয় না, জিন্দিগিতে কখনো নগদে কখনো লেনদেন হয় না। ধারা লেনদেন 1 মাস পরে হইলেও টাকাটা আমার দিবা, নগদে দিবা, কিন্তু অনগদ লেনদেন কখনো ভবিষ্যতে এটা নগদে হয় না। যেমন এই যে মনে করো বাট্টা, এখন মনে করো বাট্টা কি জিনিস? বাট্টা মনে করো আমি তোমার থেকে একটা জামা কিনছি, তো জামা দাম হচ্ছে 1000 টাকা, তুমি ঠিক আছে সুফিয়ান 900 টাকা দিস, এখানে কি এই যে 100 টাকা কম দিছি, 100 টাকার কোনো নগদ লেনদেন হচ্ছে? হয় নাই। আমি তোমার থেকে 1000 টাকা পাই, মাফ করে দিলাম যে ঠিক আছে তোর বেশি সমস্যা 500 টাকা দে, এই যে মাফ করে দিলাম, এই 500 টাকার কোনো লেনদেন হয়েছে? হয় নাই। এই জিনিসগুলো আগামীতে কখনো হবে যে ঠিক আছে মাফ করে দিছি, ঠিক আছে 1 মাস পরে দিস না, ওইটা এই বাটটা কখনো যেটা ছাড় দিয়ে দিছি এটা কখনো আর ভবিষ্যতে হয় না, যেটাকে বলে অনগদ লেনদেন। আসো এরপর হচ্ছে এরপরে 9-10 লেনদেনের স্থায়ী ভান্ডার বলা হয়। অলওয়েজ মাথায় রাখবা স্থায়ী ভান্ডার, এটা কাকে বলা হয়? এটা বলা খতিয়ানকে। শুধু খতিয়ানকে স্থায়ী ভান্ডার বলা হয় না, এই খতিয়ানকে বলা হয় হিসাব বিজ্ঞানের বা লেনদেনের মূল বই। কি বই বলতো? মূল বই, অথবা বলা হয় কি বই? প্রধান বই। মূল বই বা প্রধান বই কোনটা? খতিয়ান। বাট যদি বলে প্রাথমিক বই, কি বই? হিসাব বিজ্ঞানের প্রাথমিক বই কোনটা? সেটা আমরা কি দিব? জাবেদা দিব। কথা কি ক্লিয়ার? আসো এরপরে তোমার ডেবিট নোটের জন্য কোন বই প্রযোজ্য? আচ্ছা ডেবিট নোট কোনটা? ওই যে মনে আছে ক্রয় যদি ডেবিট হয় তাহলে ক্রয় ফেরতের জন্য যে বইটা প্রস্তুত সেটা কি? ডেবিট নোট। তাহলে এটা কোনটা হবে? ক্রয় ফেরত হবে। কোনটা হবে বলতো? ক্রয় ফেরত হবে। এরপরে 11-12 ডেবিট নোট কে তৈরি করে? যে একটু আগে তোমাদেরকে পড়াইছে, ওই যে মনে আছে ক্রেডিট নোট, ক্রতে ক্রেতা ক্রেডিট নোট, আর ডেবিট নোট কে করে? বিক্রেতা। 12 নম্বরটা কোনটি? বিপরীত শব্দ। দেখছো বিপরীত শব্দ কন্ট্রাক্ট, এই যে পুঞ্জীভূত অবস্থা। ভাই আমার আর বুঝানোর কিছু লাগে? আবার দাম গুরুত্ব করতে পারো, শুধু দাম। দেখো তো লেনদেনের কাঠামোগত, যে কাঠামোগত পরিবর্তন মনে আছে? গুণগত বা কাঠামোগত, কাঠামোগত কি? প্রথমটা এক পাশে পরিবর্তন। এবার দেখো এক পাশে পরিবর্তন, দেখো পণ্যদ্রব্য ক্রয় করা হলে, আচ্ছা তুমি একটা পণ্যদ্রব্য কিনছো, তাহলে নগদ চলে গেছে, দ্যাট মিনস তোমার নগদ চলে গেছে মানে এ চলে গেছে, ওকে ফাইন। আবার পণ্য যখন ক্রয় করছো খরচ হয়েছে, খরচ হলে মালিকানা সত্ত্বের মধ্যে যায়, তাহলে এটা তো আমার 2 পাশে হয়েছে, তাহলে এটা যেটা আমার 2 পাশে হয়েছে এটা কখনো কাঠামোগত হয় না। এবার চোখ বন্ধ করে বুঝতে পারি যে আমার চোখ বন্ধ করে 2 আর 3টে হবে। এখন প্রশ্ন ভাই বুঝে গেছে আমি আনসার হবে আমার 2, তবুও একটু বিশ্লেষণ করি 2-3 আসলে হয় কিনা। জমি ক্রয় করা হলো, জমি একটা সম্পদ বাড়ছে, ক্রয় করছি, নগদ টাকা কমে গেছে, একটা মিলছে। এবার খুব গুরুত্বপূর্ণ, বহিমূল্যে যন্ত্রপাতি বিক্রি করা হলো। মনে করো বহিমূল্যে বাদ যন্ত্রপাতি বিক্রি করা হলো, তাহলে কি যন্ত্রপাতি যদি আমরা বিক্রি করি, নগদ বাড়ছে যন্ত্রপাতি কমছে, আমার কি নগদ বাড়ছে আর বিক্রি করছে আমার আয় হয়েছে, তখন কিন্তু এটা 2 দিকে যেত। বাট এখানে মানে এখানে তোমার টুইস্টে দিছে এই জায়গাতে বহিমূল্য মানে কি? ক্রয় মূল্যে। যখন তুমি ক্রয় মূল্যে বিক্রি করবা ওইটা তো তোমার কোনো আয় হয়নি, কোনো লাভ হয়নি, তো ওইটাতে তুমি আর তোমার বিক্রয়ের মধ্যে দিলে কোনো লাভ নেই, ওটা তোমার সম্পদ দিয়ে কমাইতে হবে। বুঝুন বিষয়টা।
নর্মালি যদি বিক্রয় করি তাহলে আমরা কেন করি? লাভের উদ্দেশ্য করি। বাট কিনা দামে যদি ছাড়ি দিই, এটা কি আমার কোনো লাভ হয়েছে? এটা কি আমার মালিকানা সত্ত্বের বাড়াইবো? ব্যবসায় কোনো মুনাফা বাড়াইতো না। তাহলে এটা আমি বিক্রয়ের মধ্যে দিয়ে লাভ নেই, এটা বরঞ্চ আমার ক্রয় থেকে বাদ দিতে হবে। তাহলে এটা যাবে, এটা কি হবে? বিক্রয় করা হয়েছে নগদ ডেবিট, যন্ত্রপাতি ক্রেডিট। তাহলে নগদের সম্পদ, যন্ত্রপাতির সম্পদ, একদিকে দিয়ে খেলা। তাহলে এই কারণে আনসার 2 ও 3। কেমন আসা? 14 নাম্বারটা, একটি দায়ের হ্রাস পেলে আরেকটা বাড়বো। ভেরি সিম্পল, বুঝো নাই তুমি? এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। তো এল যদি একবার কমে আরেকবার বাড়াই দিব, নাহলে মিলবে কেমনে? আসো, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এল যদি দায় যদি হ্রাস পায়, হ্যাঁ দায় যদি হ্রাস পায়, হয়তো এল বাড়বে নয়তো ওই বাড়বে, এটা হইতে পারে। সম্পত্তি হ্রাস পায়, আচ্ছা এল যদি হ্রাস পায়, এই সমানের এই পাশে হ্রাস পাইলে এই পাশেও হ্রাস পাবে। এখানে তোমার 3টে সঠিক। কেমন? আসো, এগুলো হচ্ছে হিসাব সমীকরণ, বাট প্রথম চ্যাপ্টার থেকে এগুলোতে আসো। এরপরে 15-16 মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধির কারণ কি? নগদ উত্তোলন বৃদ্ধি পেলে, নগদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, উত্তোলন বাড়লে কি মালিকানা? না, কখনো না। কারণ আমরা মালিকানা সত্ত্ব শুদ্ধ জানি না। মূলধন মানে সি, ক্যাপিটাল, মূলধন প্লাস আয় মানে রেভিনিউ, মাইনাস ব্যয় মানে এক্সপেন্সিভ, তাই না, বা এক্সপেন্স। আর উত্তোলন মানে কি? ড্রয়িং, ডি। দ্যাট মিনস এই যে উত্তোলন বাড়লে কখনো মালিকানা সত্ত্ব বাড়ায় না, বরং সেটা কমে। আয় ও মূলধন বৃদ্ধি পেলে, আয় মানে তো রেভিনিউ, মূলধন মানে কি? মূলধন মানে সি। ইয়েস, এই আনসারটা আমার খ নম্বরটা। এরপরে ডেবিট ও ক্রেডিট শব্দটি কোনবার অলওয়েজ মাথায় রাখবে, এগুলো হচ্ছে তোমার কি? ল্যাটিন সম্মত। আমার যতটুকু মনে পড়ে ল্যাটিন হওয়ার কথা, তাই না? ইয়েস, ল্যাটিন। আসো, এরপরে 17-18 নম্বরটা, 10,000 টাকার যন্ত্রপাতি নগদে ক্রয়, এই লেনদেন হিসেব সমীকরণের কোন কোন উপাদানে পরিবর্তন? এগুলো একদম পারার কথা। যন্ত্রপাতি নগদে ক্রয়, তাহলে নগদ গেছে যন্ত্রপাতি আইছে, তাহলে এটা অনলি আমার এর মধ্যে। ঘটনা ও লেনদেন, আসো এটা কি? এই যে একই অর্থবোধক নয়। কারণ ঘটনা কি? যে কোনো, মনে করো সুফিয়ান বিয়ে করছে, এটাও একটা ঘটনা। 10,000 টাকার সুফিয়ান ব্যবসার জন্য যন্ত্রপাতি করবে, এটাও একটা ঘটনা। বাট দুইটা কি নয়? একই অর্থবোধক নয়। কারণ হলো লেনদেনের জন্য টাকার অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে, দুটি পক্ষ থাকতে হবে। এখন সুফিয়ান বিয়ে করছে, তুমি দুটি পক্ষ কি দিবা? সুফিয়ান বিয়ে করছে, দুইটা পক্ষ কি? সুফিয়ান হিসেব ডেবিট, সুফিয়ানের বই হিসেব ক্রেডিট। এটা কি হিসেব বিজ্ঞান? না, এটা তো টাকার অঙ্কে পরিমাপের কোনো সম্পর্ক নাই। তাহলে এই যে দুটি একই অর্থবোধক নয়। কেমন আসো? এরপর হচ্ছে আমার 19-20, নিচের কোন বক্তব্যটি সত্য? ডেবিট সম্পদ, হ্যাঁ সম্পদ ডেবিট, দায় ডেবিট সম্পদ ও দায় না, দায় বৃদ্ধি পেলে এটা ডেবিট, এটা ক্রেডিট। ডেবিট ব্যয় উত্তোলন হ্রাস, না ব্যয় কমলে তো ডেবিট হয় না, এটা ক্রেডিট হয়। ক্রেডিট সম্পদ ও দায় হ্রাস করে, না দায় হ্রাস করলে এটা ডেবিট। তাহলে ক্রেডিট সম্পত্তির হ্রাস, হ্যাঁ সম্পত্তি হ্রাস পেলে ক্রেডিট, দায় বৃদ্ধি পেলেও ক্রেডিট। ইয়েস, 4 নাম্বারটা। এরপর হিসাব বিজ্ঞান কি? ইয়েস, একটা সামগ্রিক প্রক্রিয়া। 20 নাম্বারটা। কেমন আসো? এরপরে 21-22 আমরা আনসার করি। সত্ত্বাধিকার হ্রাসের সঠিক কারণ কি? সত্ত্বাধিকার মানে কি? সত্ত্বাধিকার মানে হলো মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাসের সঠিক কারণ কোনটা হবে? মালিকানা সত্ত্ব হ্রাসের সঠিক কারণ কোনটা হবে? উত্তোলন নগদ কমে যাওয়া। উত্তোলন কমে গেলে, হ্যাঁ এটা হয় নগদ কমে যাওয়া। নগদ কমে গেলে মালিকানা সত্ত্ব এদিক থেকে কমে গেছে মালিকানা, হ্যাঁ এটা তো হইতে পারে। ওকে ফাইন, আমি আপাতত অপশন রাখলাম এটা হয়। উত্তোলন খরচ বেড়ে যাওয়া, ও সরি, উত্তোলন কমে গেলে তো না, ভুল। কারণ উত্তোলন কমে গেলে মালিকানা সত্ত্ব কমে না। বুঝো বিষয়টা ভালো করে বুঝো। মনে করো আমার মালিকানা সত্ত্বের মধ্যে টাকা আছে এখন 100 টাকা। এখন যদি আমি উত্তোলন করি 20 টাকা, তাহলে না আমার মালিকানা সত্ত্ব কমে 80 টাকা হয়ে যাবে। বাট উত্তোলন কমে যাওয়া মানে কি? উত্তোলন কমে যাওয়া মানে উত্তোলন তো আমি করি নেই, উত্তোলনের পরিমাণ কমছে, উত্তোলন তো করি নেই আমি, এই জন্য এটা আমার হবে না। নাম্বার 2, খরচ ও দায় বেড়ে যাওয়া। খরচ করলে মালিকানা সত্ত্ব কমে, আচ্ছা দায় বাড়ি যাওয়া, দায় যদি আমার বেড়ে যায় তাহলে কি মানে এটা হইতে পারে। উত্তোলন ও খরচ বেড়ে যাওয়া, উত্তোলন বাড়ে গেছে, খরচও বাড়ে গেছে। উত্তোলন, আমি মূল সূত্র কি? মূলধন মানে সি প্লাস মূলধন যোগ আয়, আর রেভিনিউ মাইনাস ব্যয় এক্সপেন্স মাইনাস উত্তোলন ডি। যদি আমার উত্তোলন ও খরচ বেড়ে যায়, উত্তোলন কি ডি, খরচ হচ্ছে ই, যদি এই দুটোটা বাড়ে যায় তাহলে তো এস। আমার তো এইটা না সঠিক মনে হচ্ছে, দেখি তো 21 নম্বরটাকে আমার গ হবে। ইয়েস, এই যে ওই যে উত্তোলন ও খরচ এই দুটো যদি বেড়ে যায় তাহলে আমার মালিকানা তো কমে যাবে। আসো এরপরে বাকিতে আসবাবপত্র ক্রয়ের ফলে হিসেবে কি প্রভাব পড়বে? বাকিতে আসবাবপত্র ক্রয়, তাহলে বাকিতে আসবাবপত্র ক্রয় করি, আসবাবপত্র সম্পদ বাড়বে, বাকিতে ক্রয় করলে প্রদেশের সিস্টেম মানে দায় বাড়বে। তাহলে সম্পদ আর দায় কোন দিকে আছে? সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি, খ নম্বরটা। এইগুলো আমার বারবার হিসেব বিজ্ঞানের স্বর্ণ সূত্র, এটা মাথায় রাখবে, এটা হিসেব বিজ্ঞানের সনাতন পদ্ধতিকে বলা হয়। সর্বপ্রথম কোন শহরে দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রাখা শুরু করে? এটা হয়েছে যেখান থেকে শুরু হয়েছে ভেনিস শহরে। কেমন আসো? এরপরে 24-এর পরে 25-26 নাম্বারটা, হিসেব সমীকরণ ওই এর বর্ধিত রূপ। ওই যে ওই বর্ধিত রূপ কি? তোমার এই যে সি
প্লাস মানে মূলধন যোগ আয়, আয় মানে কি, আয় মানে হচ্ছে রেভিনিউ, মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মানে এক্সপেন্স মাইনাস উত্তরণ মানে ড্রয়িং। এবার দেখো এটা মিলে জোড়া দেখো সি প্লাস ডি, বাই ডি কখনো ইয়ে হয় না, সি মাইনাস ডি, হ্যাঁ সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই, প্লাস আর মাইনাস ই না, এটা প্লাস ই না, এটাও ভুল। তাহলে সি প্লাস ডি না, ডি কখনো, তাহলে সি মাইনাস ডি, সি মাইনাস ডি মাইনাসের সবগুলো কি ভুল আছে নাকি দেখি তো, এখানে আনসার কোনটা দিছে, আনসার দিছে এইটা, সি মাইনাস জি মূলধন প্লাস আয় মাইনাস ব্যয়, ও ঠিক আছে তো আমার হিসেবে ভুল হয়েছে, দেখো তো এই যে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, ঠিক আছে এটা হচ্ছে আমার গুরুগ নাম্বারটা। হিসেব বিজ্ঞানের যাত্রা কখন শুরু হয়েছিল, মানুষ যখন গুহায় বাস করতো তখন থেকে শুরু হয়েছিল, কেমন আসো। এরপরে 27-28 নাম্বারটা লেনদেনের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়, লেনদেনের সত্যতা, ওই যে লেনদেনের সত্যতা যাচাই প্রামাণ্য দলিল, কারণ প্রামাণ্য দলিল কোনটা কোনটা দেখো তো, কোনটা আছে, এই যে ভাউচার আছে, ডেবিট নোট, ক্রেডিট নোট, হ্যাঁ ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, আশা করি ক্লিয়ার, কেমন আসো। এরপরে 28 নাম্বারটা সেবা প্রদান বাবদ নগদ, এটা নগদ আয় হলে হিসেব কি প্রভাব পড়বে, তাহলে সেবা নগদ আয় হয়েছে, তাহলে নগদ বাড়বে, সেবা প্রদান বাবদ, তাহলে আয় বাড়বে, তাহলে সম্পদ বাড়বে, আর কি বাড়বে, আয় বাড়া মানে মালিকানা সত্ত্ব বাড়বে, তাহলে সম্পদ বৃদ্ধি মালিকানা সত্ত্ব বৃদ্ধি, কথা কি ক্লিয়ার আসো। এরপরে 29-30 নাম্বারটা বেতন কোন জাতীয় হিসাবে, বেতন আমার খরচ হিসেব জানি আমরা, অগ্রিম প্রাপ্ত আয় কারবারের জন্য কি খুব গুরুত্বপূর্ণ, অগ্রিম প্রাপ্ত আয়, আমরা এগুলো মুখস্থ করি, আয়ের অগ্রিম এইটা ব্যয়ের অগ্রিম মুখস্থ না, দেখ অগ্রিম প্রাপ্ত আয়, মনে করো আয়টা কি, আমি মনে করো তোমাদেরকে আমি মনে করো পেইড ব্যাচ এখন পড়াচ্ছি, আজকে কোন মাস, জানুয়ারি মাসের 1 তারিখ, এখন আমি বলছি সবাই এই মাসের টাকায় অ্যাডভান্স দিয়ে দাও, সবাই মাসের টাকা অ্যাডভান্স দিয়ে দাও, এখন তোমরা যখন আমাকে জানুয়ারি 1 তারিখে অ্যাডভান্স টাকা দিয়ে দিছো, তার মানে আমি তোমাদের কাছে দায়বদ্ধ হয়ে গেছি যে এই মাস পুরোটাই আমরা ফরাইতে দেবো, কারণ অলরেডি আমাকে টাকা দিয়ে দিছো। তাহলে এই যে আয়ের অগ্রিম যেটা আসে, প্রাপ্ত আয়ের অগ্রিম, এটা হচ্ছে আমার কি বলতো অলওয়েজ দায়, কি দায়, আশা করি ক্লিয়ার, এই জন্য বুঝে বুঝে পড়বা। 31-32 হিসেব সমীকরণে মালিকানা সত্ত্বের রূপ কোনটা, এগুলো পড়ানোর দরকার নাই, নিজেরা মিলানো। দেখ সি অলওয়েজ প্লাস হয়, ডি মাইনাস হয়, আর মানে কি, আর মানে হচ্ছে রেভিনিউ, না রেভিনিউ তো রেভিনিউ প্লাস হয়, এক্সপেন্স মাইনাস হয়, এটা তো আমার গর্গ নাম্বারটা হওয়ার কথা, দেই মিলিয়েছি না, ইয়েস ঠিক আছে। আসবাবপত্র ব্যবসায়ী জনাব সাইম 1,30,000 টাকার আসবাবপত্র জনাব সুজনের নিকটতে দ্বারা, দেখ খুব ভালো করে দেখ, মানে কোশ্চেনটা মারাত্মক টুইস্ট। দেখ প্রথম কথা, জনাব সাইম 1,30,000 টাকার আসবাবপত্র জনাব সুজনের নিকট থেকে ধারা ক্রয় করে লেনদেনটি নিচের কোন হিসাব, প্রথম কথা হচ্ছে আসবাবপত্র ক্রয় করছে, আমরা খুব ভালো করে আসবাবপত্র ক্রয় করলে আসবাবপত্র সম্পদ, বাট এখানে টুইস্টে দিচ্ছে কি আসবাবপত্র ব্যবসায়ী, তে আসবাবপত্র ব্যবসায়ী তার ব্যবসার পণ্যই তার আসবাবপত্র কিনবো আর বেচবো, তাহলে এখানে কি আসবাবপত্র হিসেব না, এখানে হবে ক্রয় হিসাব ডেবিট নগদান, যেহেতু তোমার ধারে কিনছে না, কই ধারে ক্রয় করতে, তাহলে ক্রয় হিসাব ডেবিট, আর ধারে ক্রয় করলে প্রদয় হিসাব বা যার থেকে কিনছে সুজন হিসাব ক্রেডিট, তাহলে বলছে হিসাবগুলোর সাথে জড়িত কি কি, ক্রয় হিসাব জড়িত, ইয়েস, আরেকটা হচ্ছে তোমার সুজন হিসাব, তার মানে ক নাম্বারটা হবে আমার, কি হবে ক নাম্বারটা, ওকে ফেন আসো। 33-34 নাম্বারটা ব্যবসার মোট সম্পত্তিকে তৃতীয় পক্ষের দায়, আসো তৃতীয় পক্ষের দায় মানে কি, তৃতীয় পক্ষের দায় মানে হচ্ছে তোমার যেটা নর্মাল, যেটা মনে রাখবা দায়, ব্যবসায়ের অন্তদায় কোনটা, অন্তদায় হচ্ছে তোমার যেটাকে আমরা বলি মালিকানা সত্ত্ব, মানে ভিতরের দায় মালিক যেটা পাবে এটা অন্তদায়, আর বহিস্থ দায় কোনটা, যেটা বাইরের মানুষ পাবে, যেটা পাওনাদার নর্মাল দায় চলতে দেয়, বা যে দায়টা আমরা বলি এল যেটাকে বলে থাকি, ওইটা হচ্ছে তোমার বহিস্থ দায় বা বহিদায়, অন্তদায় হচ্ছে মালিকানা সত্ত্ব। এবার বলছে তৃতীয় পক্ষের দায় বাদ দিলে যেটা থাকে ওইটা তোমার কি কয়, মালিকানা সত্ত্ব বলা হয়। 34 আর্থিক বছরের শুরুতে এইরকম এমসিগুলো প্রায় আসো, আর্থিক বছরের শুরুতে ব্যবসা সম্পদ প্রথমে একদম চোখ বন্ধ করে দেখবে কি চাইছে, সত্ত্বাধিকারের পরিমাণ, মানে আমার মালিকানা সত্ত্ব বের করতে বলছে, চোখ বন্ধ করে কি করবে, প্রশ্নের মধ্যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই লিখছ। এবার দেখো কি বলছে, বছরের শুরুতে সম্পদের পরিমাণ ছিল 1,000 টাকা, সত্ত্বাধিকার ছিল 600, তাহলে বছরের শুরুতে সম্পদ ছিল কত 1,000, ওকে ফাইন 1,000, সত্ত্বাধিকার মানে মালিকানা সত্ত্ব ছিল কত টাকা 600 টাকা, আচ্ছা ওকে ফাইন 600 টাকা, তাহলে এখানে যদি আমার 1,000 টাকা, এখানে 600 টাকা করলে আমার দায় কতটুকু হইব, দায় আমার ডেফিনেটলি 400 টাকা, ওকে ফাইন, তবু লিখলে না অসুবিধা না আসে। এবার লিখছে উক্ত বছরের সম্পদ বেড়েছে 100 টাকা, দ্যাট মিনস সম্পদ, এই সম্পদ বেড়েছে আমার কত টাকা 100 টাকা বাড়ছে, ওকে ফাইন, দায় কমছে 50 টাকা, এই দায় কমছে আমার কত টাকা 50 টাকা, শেষে সত্ত্বাধিকারের পরিমাণ কত, আচ্ছা এইখানে যদি আমার সম্পদ বাড়ে 100 টাকা, এখানে যদি আমার দায় কমে 50 টাকা, সমানের এই পাশে বেশ কি সমান না, তাহলে আমি এই পাশে কত যোগ করলে আমার দুই পাশ সমান হয়, এখানে অলরেডি -50, এখানে অলরেডি 100, তার মানে এখানে অলরেডি যদি আমি 150 যুক্ত করি, তাহলে 150 থেকে 50 দিলে 100, এখানে 100 মিলছে।
এবার আমি তাহলে লাস্টে কত হচ্ছে 150, 150 মালিকানার সত্ত্ব। আবার বলছে দায় এবার বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত। তাহলে বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত থাকবে আমার, খুব ভালো কথা। তাহলে দেখো তো আমার আগে ছিল কত 600 টাকা স্বত্বাধিকার, মালিকানার সত্ত্ব 600, এখন যুক্ত হয়েছে আরো 150, দ্যাট মিনস কত 750 টাকা। ওকে, যদি না বুঝো এটা আরেকবার দেখে নিবা। আর এরকম আরএমসিকিউ পড়বে, ওগুলো আমি সলভ করে বসাবো। 35, 36 হিসেব বিজ্ঞানের উৎপত্তি অলওয়েজ মাথায় রাখবে যে 1494 থেকে 1800 মারে দিবে এটা। ব্যবসা প্রতিষ্ঠানে জব দিতে সৃষ্টিতে কিসের ভূমিকা অত্যন্ত বেশি, হিসেব বিজ্ঞানের ভূমিকা অত্যন্ত বেশি। 36-এর পরে 37, 38 নাম্বারটা মোট সম্পত্তি এত, আবার আসছে। আসো বলছে মালিকানা সত্ত্ব কত। আসো আবার আমার মতো করে লেখো, A is equal to L plus ওই আই। এবার তোদেরকে আরেকটা নিয়মে শিখায়। প্রথম এতক্ষণ তো মনে কর শিখেছি কি যেটা আছে জাস্ট ওইটা বসা দিতে হবে, এই নিয়মে শিখেছি। এবার আরেকটা নিয়মে শিখায়, সেটা হচ্ছে মোট সম্পদ 55,000 টাকা, মোট সম্পত্তি 55,000 টাকা, চলতি দেয় 20,000 টাকা, প্রাপ্য বিল 10,000 টাকা হলে মালিকানা সত্ত্ব কত। আসো এবার একটু দেখাচ্ছে, আমার বাইরে করতে বলছে কি মালিকানা সত্ত্ব। আসো বলছে মোট সম্পত্তি 55,000, ওকে ফাইন। এই সম্পত্তি আমার কত 55,000 টাকা, চলতি দেয় কত, চলতি দিয়েছে আমার 20,000 টাকা, প্রাপ্য বিল কত 10,000 টাকা, ওকে ফাইন। প্রাপ্য বিল মানে কি, প্রাপ্য বিলও তো সম্পদ, তো সম্পদ তো দেওয়া আছে আমার এই জায়গাতে একবার। তো সম্পত্তি যদিও 55,000 টাকা, চলতি যদিও 20,000 টাকা, তাহলে এই জায়গাতে কত বসালে আমার হিসাব সমীকরণ মিলি। ভেরি সিম্পল, কত বসালে বলো তো, 20-এর সাথে কত যোগ করলে 55 হয়, 35 যোগ করলে, তাহলে এই জায়গায় মালিকানা সত্ত্ব কত 55,000 টাকা, কত 55,000। 38, একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ এত, দায় মোট সম্পদের 4/1 একাংশ হলে কারবারের স্বত্বাধিকার, মালিকানা সত্ত্ব কত। প্রথম কত হলো, আবার বসাও ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। এগুলো এখন তোমাদেরকে লিখে লিখে করাচ্ছে, বাট এটা মুখে মুখে করতে পারো। মোট সম্পদ কত 60,000, ওকে ফাইন। দায় মোট সম্পত্তি 4/1, তাহলে এই দায়টা কত হবে 4/1, 60,000 4/1 কত, 60 চোদ্দ করলে 30, 30 চোদ্দ করলে 15, তাহলে কত হাজার টাকা 15,000 টাকা। এবার বলছে কারবার স্বত্বাধিকার পরিমাণ কত, 15 কত যোগ করলে 60 হবো, 45 যোগ করলে 60, তাহলে মালিকানা সত্ত্ব কত দেবো 45, কোথায় এই যে 45,000 টাকা, দেখছো 38। এরপর হচ্ছে 39, 40 নম্বরটা, হিসাব বিজ্ঞানের সর্বশেষ মূল উদ্দেশ্য কি। সর্বশেষ মূল উদ্দেশ্য, নট প্রাথমিক, মূল উদ্দেশ্য কি। লিপিবদ্ধকরণ কখনো মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা নির্ভর হয়, তথ্য সরবরাহ, এইগুলো। তাহলে এগুলো 2 ও 3 নাম্বারটা কেমন আসো। 39-এর পরে এরপর হচ্ছে আমার কত 40, লেনদেনের কাঠামোগত পরিবর্তন। কাঠামোগত পরিবর্তন আরেকটা নাম কি, গুণগত পরিবর্তন, মানে এক পাশে পরিবর্তন। তাহলে এটা হলে দেখো এক পাশে নগদের সম্পদ ক্রয় করা হলো, সম্পদ ক্রয় করছো, তাহলে সম্পদ বাড়ছে, এটা একটু সম্পদ এটা কমছে, ইয়াস এটা সঠিক। নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রি করলে পণ্য বিক্রয় করছে আয় হয়েছে, তাহলে নগদ কমিয়েছে, সম্পদ কমিয়েছে, বিক্রয় করছে আয় হয়েছে, আয় হলে মালিকানা সত্ত্বের মধ্যে যায়, দ্যাট মিনস এখানে 2 পক্ষ হয়ে গেছে, এটা হবে না। এটা না হলে আমার তো হয় 1 আর 3 নাম্বারটা, তাহলে 1, 3 কোথায় আছে, এই যে 1, 3 হবে, কেমন শর্টকাট। 41 নাম্বার, আচ্ছা এই যেগুলো তো তোমাদেরকে পড়াইছে। আসো এরপরে 41 নাম্বারটা, হিসেব বিজ্ঞানকে বলা হয় কি ব্যবসার দর্পণ। আচ্ছা খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন, যদি আশা করি এরকম প্রশ্ন আসবে না, আসলে যদি তোমরা কি করো আসো এটা উত্তরটাকে ক্লিয়ার করো। উত্তর হচ্ছে হিসেব বিজ্ঞানকে বলা হয় ব্যবসার ভাষা, বলা হয় তথ্য ব্যবস্থা, তাহলে হচ্ছে 2 ও 3। বাট হিসেব বিজ্ঞান কিন্তু ব্যবসার দর্পণও বলা হয়, কিন্তু আমাদের বইতে কোথাও দেওয়া নাই বিদায় এই জিনিসটা হবে না। পরীক্ষা প্রশ্ন আসলে আমরা 2 ও 3 দিব, বাট 1 নম্বরটা কিন্তু সঠিক, হিসেব বিজ্ঞানকে ব্যবসায় দর্পণও বলা হয়। তাহলে কথা ক্লিয়ার। 42, জনাব কমল একজন হিসাব রক্ষক, তাকে সবসময় সচেতন থাকতে হয়, সে মূল্যবোধ ডেফিনেটলি, জবাব দিতে ডেফিনেটলি, আইস না আইস, এটা ভুল করবো আমরা, আয় সৃষ্টিতে সচেতন না, আয় সৃষ্টিতে ব্যবসার উদ্দেশ্য তো মনোবর্জন করবে, আয় করবে, ভালো কথা, বাট সচেতন থাকতে হবে যাতে করে নৈতিকতা মূল্যবোধ এগুলো যাতে হ্রাস না পায়, জবাব দিতে দিক থেকে সচেতন থাকতে হবে। এরপরে 43 নাম্বারটা, হিসেব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে সুষ্ঠু হিসেব রক্ষণের মাধ্যমে। হ্যাঁ, নিয়মিতভাবে সরকারকে কর প্রদান, মালিকের অধিক, হ্যাঁ কর প্রদান করলে তোমার মূল্যবোধ সৃষ্টি হবে, কর দিবা, দায়িত্ব পালন করবা, মালিকের অধিক না, এটা হবে না, তাহলে 1 ও 2 নাম্বারটা হবে, কেমন আসো। এরপরে 44 এবং 45 নাম্বারটা, 44, ধারে আসবাবপত্র বিক্রয় এত টাকা, এটা একটা লেনদেন, কারণ সম্পদের হ্রাস পেয়েছে, ধারে আসবাবপত্র বিক্রি করছি, ধারে আসবাবপত্র বিক্রি করছি, আসবাবপত্র বিক্রি করলে কি হবে, আসবাবপত্র সম্পদের হ্রাস পেয়েছে, ডেফিনেটলি ওকে পেন। আসো সম্পদ বৃদ্ধি পেয়েছে, ধারে বিক্রি হলে প্রাপ্য হিসেবে বড় ওকে পেন, দায় সৃষ্টি হয় না, ধারে বিক্রি করলে তো দায় সৃষ্টি হয় না, এটা 1 ও 2 হবে। ধারে স্বীকৃতিগুলো তো তোমার প্রাপ্য হিসেবে সৃষ্টি, ধারে আসবাবপত্র বিক্রয়, ধারে এটা ভুল আছে, এটা তোমার কি বলে, এটা ধারে আসবাবপত্র বিক্রয় করছি, এটা তো বিক্রয়, বিক্রয় করলে দায় সৃষ্টি হয় কেমনে ভাই, দায় বৃদ্ধি, এটা জিন্দিগিতে এটা হবে না, এটা 2, 3 হবে না, এটা হবে তোমার 1 ও 2। 44 নম্বরটা। এরপরে 45,
45 প্রশ্ন কি প্রারম্ভিক সম্পদ এত, প্রারম্ভিক দায় এত, অতিরিক্ত মূল্য, এগুলো সৃজনশীলে বেশি আসে, এমসিকিউ তো কম আসে, তবুও দেখা দিচ্ছি। প্রারম্ভিক সম্পদ এত, প্রারম্ভিক দায় এত, অতিরিক্ত মূলধন এত, সমাপনী সম্পদ এত, সমাপনী দায় এত, উত্তোলন এত। প্রারম্ভিক মূলধন 15,000 টাকা। আচ্ছা, প্রারম্ভিক মূলধন মানে কি? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিতে হবে। এখন প্রারম্ভিক সম্পদ কত? প্রারম্ভিক সম্পদ হচ্ছে 50,000 টাকা। প্রারম্ভিক দায় কত? 35। 50 থেকে 35 বাদ দাও, কত থাকে? 35, 45, 50, দেখবে 15,000 টাকা, এটা সঠিক। সমাপনী মূলধন, সমাপনী মূলধন মানে কি? সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ। এবার সমাপনী সম্পদ কত? সমাপনী সম্পদ কত? সমাপনী সম্পত্তি 70,000 টাকা। সমাপনী দায় 40, বাদ দিলে 30 থেকে, এখানে যে 25, এটা ভুল, তার মানে 71 সঠিক। কই 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 কই, এই যে 71 সঠিক। কেমন? আসো এবার 3 নাম্বারটা তুমি নিজে ক্যালকুলেশন করে মিলাও। আসো 45-এর পরে 46 নাম্বারটা, যদি উত্তোলন বৃদ্ধি পেয়ে 7,000 টাকা হয়, তো খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অতিরিক্ত মূলধন 12,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়, তাহলে কোনটি ঘটে? আসো এই জিনিসটা আমরা কি করবো জানো? আমরা এটারে গোলায় ফেলবো। অলওয়েজ মাথায় রাখবা, এই জায়গার আনসার হবে নেট মুনাফা অপরিবর্তিত। এর কারণ হলো, দেখ এখানে বলছে উত্তোলন বাড়লে অতিরিক্ত, আচ্ছা মূলধন উত্তোলন, মূলধন উত্তোলন মূলত কোন জায়গার খেলা? মালিকানা সূত্রের খেলা। এটা কি তোমার বিশদায় বিবরণী বলো? বিশদায় বিবরণী মানে কি? মানে মোট মুনাফা, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় সমান মোট মুনাফা, এরপরে মাইনাস পরিচালন ব্যয়, এরপরে তোমার পরিচালন মুনাফা। এই জায়গা থেকে মূলধন উত্তোলন করে ঝামেলা আছে, তাহলে আমরা মূলধন উত্তোলনের জিনিসগুলো এখানে আনবো কেন? এটার ফাও একটা কোশ্চেন দিয়েছে, এটা হচ্ছে নেট মুনাফা অপরিবর্তিত থাকবো, মূলধন উত্তোলন যাই হোক, এগুলো আমার নেট মুনাফার মধ্যে আসবে না। এরপরে 47 নাম্বারটা, 47 কি বলছে? নিচের উদ্যোগটি বড়। আচ্ছা, মিস্টার আলী কারখানার জন্য 50,000 টাকার একটা মেশিন ক্রয় করেন। কারখানার জন্য, ওকে ফাইন। 1 বছর ব্যবহারের পর মেশিনের মূল্য 10% কমে যায়, ওকে ফাইন। মেশিন ক্রয়ের ফলে হিসেব সময় কোন উপাদান পরিবর্তন করে? ভাই মেশিন ক্রয় করছে, সম্পদ বাড়ছে, নগদ টাকা দেখেছে, নগদ টাকা সম্পদ কমছে, দ্যাট মিনস সম্পদের মধ্যে তোমার খেলা। এরপর আসো, এরপরে 34 নাম্বারটা, 34 কি বলছে? মেশিন ক্রয়ের ফলে হিসাব সমীকরণ উপাদান প্রভাবিত হয়। যন্ত্রপাতি কিনছে, যন্ত্রপাতি বাড়ছে, ঠিক আছে। নগদ হ্রাস, ঠিক আছে। স্থায়ী সম্পদ হ্রাস না, এটা হবে তোমার 1 ও 2 নাম্বারটা, কারণ নগদ কখনো স্থায়ী সম্পদ না, এটা চলতি সম্পদ। এটা কি স্থায়ী সম্পদ হ্রাস কিভাবে হবে? এটা ভুল আছে, এটা হচ্ছে তোমার 1 ও 2 নাম্বারটা, তাহলে দুইটার আনসার ভুল দেওয়া আছে। কেমন? আসো এরপরে, অলরেডি আলহামদুলিল্লাহ শেষ। তাহলে এই চ্যাপ্টার থেকে আলহামদুলিল্লাহ এর বাইরে জিন্দিগিতে পরীক্ষা প্রশ্ন আসবে না। সো লাস্ট পর্যন্ত কারা কারা এই ভিডিওটা দেখছো, তারা ভাইকে লিখবা, ভাই লাস্ট লিখে 2টা লাভ দিবা, তাহলে আমি বুঝতে পারবো কতজন আমরা দেখছি। এবং এই পিডিএফটা পাওয়া কিভাবে, এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। তোমাদের ওয়ান শটের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, এই জায়গাতে যুক্ত হয়ে যাও। এবং যারা যারা লাস্ট পর্যন্ত ছিল, অনেক ভালোবাসা, এবং ইনশাল্লাহ আজকের পরে এই চ্যাপ্টার থেকে তোমার এক বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হবে না। সকলের জন্য শুভকামনা রইল। আমাদের নেক্সট, তোমাদের যদি সাপোর্ট থাকে, সবার যদি চাওয়া থাকে, তাহলে আমাদের নেক্সট ওয়ান শটগুলো আসবে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।